যা তোমার যতদূর মনে হলো, তোমার কথাটা যদি যতটুকু বুঝেছি, আমরা অনেক সময় কি করি জানো, প্রথম প্রথম একটা কোনো নতুন ভাবের সংস্পর্শে এলে আমরা প্রথমেই ভাবি সেইটা অন্যকে কি করে বোঝাবো, সেইটা আপাতত ভুলে গিয়ে নিজেকে কি করে বোঝাবে সেইটাকে চিন্তা করো। অন্যকে বোঝানোটা পরে, নিজে বোঝবার চেষ্টা করো। এটাতে কিছু মনে করো না, আমি তোমাদের দমিয়ে দিচ্ছি না, কিন্তু উপায়টা হওয়া উচিত এইরকম। সেই শ্রীরামকৃষ্ণ ভাগবত পণ্ডিতের গল্প বলেছিলেন। এক পণ্ডিত ঠাকুরকে ভাগবত শোনাতে আসতেন, এই এক রাজাকে। তিনি ভাগবত পড়েন, আর তার মুদ্রা দোষ আছে অনেকের যেমন থাকে, বুঝলেন তো? বুঝলেন তো মহারাজ? আর যতবার বলেন মহারাজ ততবার বলেন আপনি বুঝুন পণ্ডিত মশাই। উনি খানিকটা ভাগবত পড়েন আর বলেন বুঝলেন তো রাজামশাই, রাজামশাই বলেন আপনি বুঝুন পণ্ডিত মশাই। তারপরে কদিন পরে রাজা পণ্ডিত আসা বন্ধ করে দিয়েছে। রাজা ভাবলেন কি হলো, পণ্ডিত মশাই কেন আসছেন না, কেন আসছেন না। তা ছদ্মবেশে একদিন পণ্ডিত মশাইয়ের বাড়ি গিয়ে হাজির। গিয়ে দেখেন পণ্ডিত মশাই ভাগবত খোলা রয়েছে, বসে আছেন, একেবারে ভাবে মগ্ন, দরদর করে চোখ দিয়ে জল পড়ছে। কি হলো? তা সামনে যেতে, তার সঙ্গে কথা হতে, বলে কি হলো, আপনি যাচ্ছেন না টাচ্ছেন না, বুঝতে পেরেছেন, চেনা হয়েছে। বললে আর বোঝাবার ইচ্ছে নেই, এইবার আমি বুঝতে পেরেছি। তখন আর কথার পর কথা শুনতে হচ্ছে না, পড়তেও হচ্ছে না, ভাগবত খোলা রয়েছে, চোখ দিয়ে জল পড়ছে। যেমন সেও ঠাকুর আর এক জায়গায় বলেছেন, গীতা ব্যাখ্যা হচ্ছে। এটি সাধারণ নিরক্ষর মানুষ এক জায়গায় বসে বসে কাঁদছে। যারা গীতা টিতা বোঝেন, ব্যাখ্যা ট্যাখ্যা বোঝেন, তারা অনেকে তাকে আরে তুই এখানে কাঁদছিস কেন রে বসে বসে, বুঝছিস এসব কি গীতা টিতা পাঠ হচ্ছে টচ্ছে? বলে না বাবু কিছু না। কিচ্ছু বুঝিস না, সংস্কৃত বুঝিস না, ব্যাখ্যা বুঝিস না, কাঁদছিস কেন? বললে তা তো বুঝি না বাবু, এই গীতা কৃষ্ণ বলেছিলেন কুরুক্ষেত্রে, এই গীতার কথা হতেই আমি যেন দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রে কৃষ্ণ দাঁড়িয়ে গীতা বলছেন। এই ভেবে, এই দেখে কি আর না কেঁদে থাকতে পারি? এইটা আমাদের দরকার। আমাদের ব্যাখ্যা করা, লোককে বোঝানো, বুঝলেন নাকি দরকার নেই। শুধু দেখো আমরা বুঝেছি তো, আমি কি বুঝেছি যে চরিত্রটা দরকার, চরিত্র না হলে কিছু হবে না। আমি কি বুঝেছি যে দেশের মানুষের ভীষণ কষ্ট, সেটা দূর করা দরকার। সেটা দূর করতে গেলে আমাকে ভালো না হলে উপায় নেই, কারণ আমার মতন লক্ষ লক্ষ মানুষ নিয়ে দেশ। এই মানুষের দুঃখের কারণ হচ্ছে স্বার্থপর একদল মানুষ, নির্দয় হৃদয়হীন একদল মানুষ, যারা তাদের নিজেদের স্বার্থপরতা, নিজেদের ভোগ সুখ তা বাড়াবার জন্য এই দেশের মানুষকে শোষণ করছে, নানান ভাবে নির্যাতন করছে, শুধু নিজেদের দিকে, অন্য মানুষের দিকে দেখে না। সেই মানুষের হৃদয়ের পরিবর্তন করা, তার গলা কেটেও করতে পারবো না, তাকে জ্ঞানের লেকচার দিয়েও করতে পারবো না। কি করে করতে পারবো? একমাত্র প্রাণের সংস্পর্শে করতে পারি। সেই সংস্পর্শ করে অন্য মানুষকে প্রভাবিত কি করে করতে পারি, যদি নিজের প্রাণ সেই রকম বড় না হয়? স্বামীজি পেরেছিলেন, ওই রকম মানুষে পারে। কি করে পারে? তাদের হৃদয়টা সেরকম হয়েছে বলে। যখন সেই রকম হবে, অনেকের যখন সেরকম হবে, তখন তার প্রভাব অন্যের উপরে গিয়ে পড়বে। এছাড়া অন্য রাস্তা নেই। কাজে অন্যকে বোঝাবার কথা ভেবো না, একদম নিজে বুঝেছো কিনা দেখো। আমি কি বুঝেছি যে সত্যি সত্যি স্বামীজি যেসব কথা বলছেন, সেই ঋষির বংশধররা এই ভারতভূমিতে যারা রয়েছে, তারা আজকে একেবারে সেই পশুর মতন হয়ে গেছে। তারা নিজেদের সর্বস্ব ঐতিহ্য, তাদের যে সম্পদ, হৃদয়ের সম্পদ, তাদের মহামূল্য জীবনের সেগুলো সব নষ্ট করে ফেলেছে। আত্মবিশ্বাস তারা হারিয়ে ফেলেছে। তারা ভোগ সর্বস্ব হয়ে গেছে। তারা নিতান্ত স্বার্থপর হয়ে গেছে। অন্য মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই, দরদ নেই। অন্য মানুষকে তারা নির্যাতন করছে। কি করে এর পরিত্রাণ? আমি বুঝেছি যে আমি ভালো না হলে কি ভালো হতে পারে না, আমার মতন আরো অনেককে ভালো হতে হবে, তবে এদের মঙ্গল হতে পারে। আমি যদি এটা বুঝে থাকি, তাহলে আর লেকচারেরও দরকার করবে না, বোঝাবারও দরকার করবে না, কিছুই করবে না। স্বামীজি কি লেকচারে সব বুঝিয়েছিলেন?
স্বামীজি কথা কেন শুনেছে লোকে? নিজের জীবন না হলে লোকে শোনে না। নিজেকে বোঝা দরকার, আগে নিজে বোঝা দরকার জিনিসগুলো, নিজেকে পরিবর্তন করবার চেষ্টা করা দরকার। যেমন যেমন নিজেকে পরিবর্তন করতে পারবো আমরা, তেমন তেমন দেখবে আমাদের কথা লোকে শুনবে। যদি নিজের মধ্যে কোনো পরিবর্তন না এসে থাকে, যদি নিজের একটু অনুভব করবার এই ক্ষমতা না জেগে থাকে, আমাদের কথায় কোনো কাজ হবে না, লেকচার দিয়ে কিচ্ছু হবে না। লোককে বলবে, তারা আর একটা বেশি বড় যুক্তি দেবে, দিয়ে তোমাকে নস্যাৎ করে দেবে। কথা দিয়ে যদি এইরকম জিনিস করা যেত, তাহলে অনেক দিন আগে হতো, কারণ ভালো ভালো কথা অনেক হয়েছে। কথায় কাজ হয় না, জীবনে কাজ হয়। নিজেদের জীবন পরিবর্তন করতে হবে, তৈরি করতে হবে, অনুভব করতে হবে। দেশের এই যে বর্তমান অবস্থা, দৈন্যের অবস্থা, ভীষণ কষ্টের যে মানুষের অবস্থা, তার জন্যে দায়ী হচ্ছে মানুষের চরিত্র। আমাদের চরিত্রের অবস্থাই এর জন্য দায়ী। কারণ সেখানে স্বার্থপরতা ঢুকে আছে, সেখানে ইন্দ্রিয় পরায়ণতা ঢুকে আছে, সেখানে ভোগ সুখেচ্ছা ঢুকে আছে, সেখানে অন্য মানুষের প্রতি সহানুভূতি নেই, ভালোবাসা নেই, অন্যের ভালোর কথা আমরা চিন্তা করি না। আর সকলেই এরকম করছি বলে সকলেই সকলকে ঠকাচ্ছি, সকলেই সকলকে বঞ্চিত করছি, সকলকে খানিকটা শোষণ করছি, এই জন্য এরকম খারাপ অবস্থা। এই অবস্থার পরিবর্তন করতে গেলে আমাদের ওই ভাবগুলো দূর করতে হবে। আমাদের ওই ভাবগুলো লেকচার দিয়ে অন্যের মধ্যে থেকে দূর করা যাবে না। আমি যদি নিজের মধ্যে থেকে এই ভাবগুলো দূর করতে পারি, আমি যদি সমাজে লোকের সামনে দাঁড়াই, বাস করি তাদের মধ্যে, তারা দেখে অবশ্যই হয়তো দীর্ঘকাল পরে, স্বামীজি বলছেন না যে হয়তো তোমার মৃত্যুর পরে 100 বছর কেটে যাবে, তখনও হয়তো কিছু হবে না, তুমি এখনই চাও, এখনই করবার কিছু নেই। এই রকম ত্যাগেতে স্বামীজি কত অদ্ভুত সত্য কথাই কত বলেছেন, ছড়িয়ে রয়েছে চারদিকে, আমরা পড়িও না, দেখিও না, ভাবিও না। বলছেন না যে অতীতেও কিন্তু এই ত্যাগই ছিল আইন, হায় ভবিষ্যতেও এই ত্যাগই আইন থাকবে। আজকে আমাদের যে কষ্টের সম্মুখীন হতে হবে, বিপদে পড়তে হবে, দুঃখ পেতে হবে, যে ত্যাগ স্বীকার করতে হবে, এছাড়া উপায় নেই। অতীতেও যেটুকু জগতের ভালো হয়েছে, এই কিছু মানুষের ত্যাগের জন্য সেই ভালোটা কিছু মানুষ পেয়েছে। আজকে আমরা যদি ত্যাগ স্বীকার করি, কষ্ট বরণ করি, তার ফল কিছু লোকে ভবিষ্যতে পাবে। আমরা যদি বলি আমরা সর্বসুখে থাকবো, আমাদের কোন রকম কোন রিস্কের মধ্যে যাবার প্রয়োজন নেই বাবু, দিনকাল ভালো নয়, যদি বলি আমরা যদি রিস্ক না নিই, তাহলে কি হবে? আমাদের চরিত্র আরো ডিটেরিয়েট করবে, এবং তার প্রভাবে আরো অনেক মানুষের চরিত্র ডিটেরিয়েট করবে, এবং তার ফলে সাধারণ মানুষের আরো দুর্গতি বাড়বে। কোনো সন্দেহ নেই, একেবারে এরিথমেটিকের মতন ট্রুথ। অন্য শক্ত অঙ্ক আমি জানি না, অন্য শক্ত অঙ্ক দিয়ে হয়তো পারা যাবে, কিন্তু একেবারে সাধারণ গণিত, তাতে যেমন 2 2 4 4 2 6 6 2 8 যেমন হয়, যত সহজে বোঝা যায়, ঠিক সেরকম ভাবে বোঝা যায়। আমি যদি বলি যে ওই রিস্ক, তারপরে ধরুন কি রকম, এই কাল রাত্রিবেলা অত শুয়ে আজকে সকালবেলায় ভোরবেলা ওঠা, আর যদি বলেন এইরকম রোজ করতে হবে, রোজ শীতের দিনে সকালবেলা উঠে তারপরে একটুখানি ব্যায়াম ট্যায়াম করে, তারপর একটুখানি মনঃসংযোগ, তারপর একটুখানি স্বামীজির বই নিয়ে পড়া, তারপরে বন্ধু বান্ধব যাদের সঙ্গে আড্ডা দিই, নানান রকম কথাবার্তায় কত আনন্দ হয়, তাদের দেখলেও ভাবতে হবে ওই রকম আড্ডাটাকে কি করে ঘুরিয়ে ভালোর দিকে আনা যায়। যার সঙ্গে তা পারা যাবে না, তাকে আস্তে আস্তে ঘৃণা না করে তার সঙ্গ ধীরে ধীরে ত্যাগ করতে হবে। তারপর লেখাপড়ার ক্ষেত্রে হোক, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আবার সৎ থাকতে হবে। অসৎ হওয়া ঠিক নয়, অন্য লোককে না পারি নিজেও সৎ থাকবো, পরিবেশের এতে চাপে পড়ে সৎ থাকবার উপায় নেই, এও করা চলবে না। কারণ মনে মনে ভাবের ঘরে চুরি হয়ে যাচ্ছে দেখছি, ভাবের ঘরে চুরি হলেও লোক তো টের পাবে না বলে তাও করা চলবে না। এই করে এইরকম করতে বললে তো মহা মুশকিল। এখন এই যদি আমরা কেউ না করি, কিন্তু তাহলে যতই লেকচার দিই, সে বেদান্ত তত্ত্বই হোক, বিবেকানন্দই হোক, মার্কসিজমই হোক, আর যাইজমই হোক, কিচ্ছুই হবে না, এবং সেই জন্য হচ্ছে না, সেই জন্য হচ্ছে না। বেদান্তের তত্ত্ব দিয়েই সত্যি সত্যি রিভলিউশন জগতে হচ্ছে এবং হবে। মার্কসিজম দিয়ে সেটা হওয়া সম্ভব নয়, তবু মার্কসিজম দিয়েও অনেকখানি হতে পারত, যদি there would have been a few real true Marxists। নেই তা।
আমার পরিচিত একজনের মধ্যে একদিন ভারী দুজনের ঝগড়া লেগে গেল। এ বলে দুটো জিনিস দেখাতে পারিস আমাকে? দুটো লোক দেখা, একজন ট্রু মার্কসিস্ট দেখা আর একজন ট্রু ধার্মিক লোক দেখা। তো খুব চেঁচামেচি করে বলে হ্যাঁ নিয়ে যাবো। বলে কবে নিয়ে যাবি বল? বললে কোনোটাই দেখাতে পারবি না। যথার্থ ধার্মিক একজন যথার্থ মার্কসিস্ট দেখাতে পারবি না, সব মেকি। সত্যি সত্যি মার্কসিজম ঠিক ঠিক যদি এ করা যায় সবটা ভালো হবে না, কারণ মার্কসিজম থিওরিটা কমপ্লিট থিওরি নয়, ভুল থিওরি। পুরো মানুষের ভালো হতে পারে না, কিন্তু যা চলছে এর থেকে অনেক ভালো হতে পারে, কিন্তু দ্যাট ইজ নট পসিবল, কারণ উই ডু নট হ্যাভ দ্যাট স্যাক্রিফাইসিং স্পিরিট। সেই আত্মত্যাগ, সেই মানুষের কল্যাণ চিন্তা আমাদেরকে আশ্রয় করেনি। যদি করতো কিছুটা হতো। আর তার উপরে তো এই ভাব, বেদান্তের ভাব, স্বামীজির ভাব, এই যদি আমরা সত্যি সত্যি আশ্রয় করতে পারি স্বর্গ হয়ে যাবে ভারতবর্ষ। কিন্তু যদি বলি আমরা রিস্কে যাব না, আমরা কিছুই ত্যাগ করব না, আমরা শুধু লেকচার দিয়ে লোককে বুঝিয়ে দেবো আর ভারতবর্ষের পরিবর্তন হয়ে যাবে, কিচ্ছু হবে না। আর তাই চলছে এখন তাই নানান রকম সেমিনার, অমুক তমুক। এই কদিন আগে সব কত ভালো ভালো কথা, এই যে বিড়লা ইনস্টিটিউট অফ ওই টেকনিক্যাল কি যেন ওই একটা আছে না, ওখানে তাদের বোধহয় কি একটা জুবিলি টুবিলি চলছিল, সেখানে সব বড় বড় সায়েন্টিস্ট বড় বড় এসে কি ভালো ভালো কথা যে বলেছেন তার ঠিক নেই, কি ভালো ভালো কথা বলেছেন তার ঠিক নেই। উই নিড নিউ এথিক্স, উই নিড নিউ রিলিজন, দের ইজ নো কি বলে রিলিজন সায়েন্সের মধ্যে কোন রকম নেই, আমাদের ট্রু চরিত্র করতে হবে। তারা ভাষা বলছেন, আমার বিগ লিডার্স তারা শুধু সারমেন্স দিয়ে যাচ্ছেন, কিচ্ছু হবে না এসব সারমেন্সে। We have to take a decision about the type of society we need. Unless we decide that and go on planning, these plans will yield no result. কি অপূর্ব অপূর্ব কথা! আমরা প্ল্যান করছি, অমুক করছি তমুক করছি, এসবে কিচ্ছু হবে না, কারণ প্রথম জিনিস যেটা সেটা আমরা করিনি, কেমন সমাজ চাই এটা আমরা এখনো নির্ণয় করিনি। এসব অতি সুন্দর কথা, কিন্তু এই লেকচার্স, শুদ্ধ এই লেকচার্স করিনি বলছি, হচ্ছে না বলছি, এখন কি হচ্ছে কি, বা করবার সংকল্প আছে কি, কিরকম সমাজ হওয়া উচিত। স্বামীজিও বলেছেন, সকলে বলেছেন, স্বামীজি যেরকম সমাজের কথা বলেছেন তার থেকে আরো ভালো সমাজের আমাদের বোঝার দরকার নেই। স্বামীজি কি বলেছেন আমরা সেটা জানি না, কাজে অনেকে একটা ভেগ ধারণা নিয়ে বলি কিরম বলেছেন জানি না। স্বামীজি যে সমাজের কথা বলেছেন খুব বড় তত্ত্ব দিয়ে বুঝতে পারা যায় না এমন তত্ত্ব স্বামীজি দিতে পারতেন না, স্বামীজির একটা দুর্বলতা ছিল। স্বামীজির আগে বা পরে অনেকে দর্শনের তত্ত্ব, মানে সমাজ দর্শনের তত্ত্ব বা ধর্ম দর্শনের তত্ত্ব এমন এমন সব দিয়েছেন যে জীবন বিতিয়ে দিলেও সেটা মাথায় আমাদের অন্তত ঢুকবে না। কিন্তু স্বামীজি ওরকম শক্ত তত্ত্ব দিতে পারেননি, খুব সহজ তত্ত্ব দিয়েছেন। সমাজের যে চেহারা স্বামীজি দিয়েছেন তার থেকে ভালো সমাজের আমাদের দরকার নেই। অন্যান্য থিওরিতে, ধরো মার্কসিজম বা অন্যান্য নানান রকম থিওরিতে হয়তো স্বামীজির থেকে বড় সমাজের, আরো ভালো সমাজের তত্ত্ব দেওয়া আছে, কিন্তু আমাদের দরকার নেই। স্বামীজি যে সমাজের কথা বলেছেন সেটা পেলেই আমাদের পক্ষে যথেষ্ট। কিন্তু সেটার জন্য কি আমরা চেষ্টা করছি? আদৌ করছি না। কে করছে? দেশ জুড়ে তো হচ্ছেই না, আমরা ব্যক্তিগতভাবেও কেউ চেষ্টা করছি না। সেই চেষ্টা কি করতে পারো? তোমাদের কি সেইটুকু দেশের জন্য চিন্তা আছে, ভালোবাসা আছে? মহামণ্ডল শুধু এইটা তোমাদের কাছে প্রার্থনা করছে যে তোমরা ইয়াং মেন, এখনো রক্তর একটু গরম আছে, তোমাদের কি দেশের কথা একটু মনে হয়? স্বামীজি বলেছেন একটু কি দেশের কথা মনে হয়? আচ্ছা, কোন দেশে রয়েছে, এখানের মানুষগুলোর অবস্থা কি একটু ভাবার মনে আসে না? মানুষের যে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে কি দেখতে পাই না? দেখতে পেয়ে কি একটু মনে হয় না, হায় দুঃখটা দূর হলে ভালো হতো? যদি দুঃখটা দূর হলে ভালো হতো বলে মনে হয়, আচ্ছা কি করলে দুঃখটা দূর হতে পারে এটা কি ভেবেছি? যদি নিজে সবটা ভাগ না ভেবে থাকি, স্বামীজির কথাগুলো পড়লে, স্বামীজির জীবনটা দেখলে, যে স্বামীজির কি কান্না এই দুঃখী মানুষের জন্য, ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের বাইরের জন্য, সমস্ত দুনিয়ার দুঃখী মানুষের জন্য স্বামীজির কি বেদনা। বলছেন যদি একটা কুকুরও অভুক্ত থাকে তাহলে আমার সমস্ত ধর্মটা হচ্ছে সেই কুকুরটাকে খাওয়ানো। আরে বাপরে, এত বড় কথা কেউ বলতে পারে? বুদ্ধদেবের কথা আছে, একটি শিশুর জন্য তিনি প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন। স্বামীজি যেমন বুদ্ধদেব সম্বন্ধেই বলেছেন, শ্রীরামকৃষ্ণের কথা বলতে গিয়ে নিন্দা করে না, বলছেন যে তিনি প্রাণত্যাগের পূর্বে পর্যন্ত মাথা উঁচু করেছিলেন একটি লোককে তার প্রশ্নের উত্তর দিয়ে, উপদেশ দিয়ে তাকে মুক্তির পথ দেখাবার জন্য বুদ্ধদেব।
এটা গল্প কথা হলেও হতে পারে, কিন্তু আমি যে চোখের সামনে দেখেছি ঠাকুরকে, যে তিনি আমৃত্যু মানুষের এই সন্দেহ নিরসন করে তাকে সত্য পথ দেখিয়ে দেবার জন্য জীবনকে তুচ্ছ করে বলবার চেষ্টা করছেন, এটা আমি চোখে দেখেছি। বুদ্ধদেব একটি ছাত্র শিশুর জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন কিনা এটা গল্প কিনা জানি না, কিন্তু এই যে স্বামীজির জীবনে আমরা দেখছি, যেটা কথার কথা নয়, স্বামীজির ঠিক সেই অনুভূতি ছিল যে একটা কুকুর যদি না খেয়ে পেয়ে মরছে দেখি, তাহলে আমার আর কোনো ধর্ম নেই সেই কুকুরটাকে খাওয়াতে হবে। আর এত মুখে এত লোকের এত কষ্ট একটু অনুভব করি, একটু ভাবি না কিছু করতে পারি কিনা? কি করতে পারি? আমরা কি একেবারে বড় বড় লঙ্গরখানা খুলে দিতে পারি? পারি না, দরকারও নেই। বাধাটি ওইখানে নয়, বাধাটি মানুষের মনে। দৈন্য মানুষের অর্থে নয়, দৈন্য মানুষের হৃদয়ে। এই হৃদয়ের দৈন্য দূর না হলে কোনো কষ্ট মানুষের খুঁজবে না। এই হৃদয়ের দৈন্য কি করে দূর করব? আমার হৃদয়ের যে দীনতা, এটা অন্য মানুষের দীনতার থেকে আমার কাছে আরো বেশি স্পষ্ট। আমি দেখি মানুষের জন্য প্রাণ কাঁদছে না, আমি দেখি সর্বদা দেহ দিয়ে, সমস্ত জীব দিয়ে, ঠোঁট দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে, কান দিয়ে, সব দেহ দিয়ে খালি ভোগ করতে চাইছি। আরে এর থেকে জঘন্য দীনতা আছে? আমি যদি এইরকম ক্রমাগত করতে থাকি, সব লোক তো আমার মতনই করছে। আমি তো দেখছি এটা পশু, সব পশু। পশুর সমাজ কি এর থেকে ভালো হয়? আরে কোন তত্ত্বের কথা জানতে যাব? মার্কসিজমও জানবার দরকার নেই, বেদান্ত জানবার দরকার নেই, বুঝি না বেদান্ত দরকার নেই। আরে পশুর মতন রয়েছে, সারা দেশের মানুষগুলো পশুর মতন রয়েছে। পশুর সমাজে কি মানুষের সুখ থাকে? উপায় কি? বড় বড় তত্ত্বের দরকার কি? আরে পশু থাকলে মানুষের সুখ হতে পারে না, কাজে পশু থাকা চলবে না। একটু মানুষের মতন হতে হবে। মানুষের মতন হতে গেলে এইগুলো ত্যাগ করা ছাড়া উপায় নেই। এই যে সর্বেন্দ্রিয় দিয়ে সর্বগ্রাসী ভাব, সব ইন্দ্রিয় দিয়ে সমস্ত গ্রাস করতে হবে, খেতে হবে, ভোগ করতে হবে, এইটা যতক্ষণ আছে ততক্ষণ মানুষের সুখ নেই, দিতে পারবো না। এর নাম ত্যাগ, এর নাম রিনাউন্সিয়েশন, আর কিছু না। এটাকে ত্যাগ করতে হবে। কাজে ত্যাগ না করে কোনো পথ নেই। এটি কোনো বড় বড় তত্ত্বের দরকার করে, বড় বড় লেকচারের দরকার করে, বড় ফিলোসফির দরকার করে, কিচ্ছু দরকার করে না। সহজ প্রত্যক্ষ অনুভূতি চোখে দেখতে পাওয়া যায়, চাক্ষুষ দেখতে পাওয়া যায়। সত্য তো কি আছে এর মধ্যে? কাজে আমার এইরকম পশুর মতন জীবন ধারণ করলে এই দেশের মানুষের দুঃখ দূর হতে পারে না। কোনো লেকচারে হবে না, কোনো পলিটিক্সে হবে না, কোনো অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজে হবে না, কোনো চেঞ্জ অফ গভর্নমেন্টে হবে না, কোনো চেঞ্জ অফ কনস্টিটিউশনে হবে না। বোধহয় 42 না 43 বার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, তাতেও হয়নি, হবেও না। চায়নাতেই ধরো কতবার হোল কনস্টিটিউশন পাল্টে ফেললো, পাকিস্তানে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, সর্বত্র হচ্ছে, কোথাও কিছু উন্নতি হচ্ছে? কনস্টিটিউশন পাল্টালেও দেশের উন্নতি হয় না, গভর্নমেন্ট পাল্টালেও দেশের উন্নতি হয় না, পলিটিক্যাল পার্টি পাল্টালেও দেশের উন্নতি হয় না। আমরাও দেখলাম ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার, সে গিয়ে হাজত বাস করে এলো, আবার সে প্রাইম মিনিস্টার হলো। এক ছেলে ছিল, আর এক ছেলে গেল, এখন সেই ছেলে এখন সঙ্গে সঙ্গে এসে এমপি হয়েছে, কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হয়েছে, এখন তাকে কংগ্রেস প্রেসিডেন্ট করবার কথা বলা হচ্ছে। অবশ্যই ইন্দিরা গান্ধী মারা গেলে তিনি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হবে, তাতে কোনো দেশের পরিবর্তন হবে? কিচ্ছু হবে না। জ্যোতিবাবু এখানে বলছেন যে আমাদের দিল্লির মসনদ দখল করাই আমাদের লক্ষ্য, অনেকদিন এই কথাটা বলেননি। দিল্লির মসনদ তারা দখল করলে ভারতবর্ষের পরিবর্তন হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ইন্দিরা গান্ধী থাকলেও হবে না, রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার হলেও হবে না, জ্যোতিবাবু প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হলেও কিচ্ছুই হবে না, কিচ্ছুই হবে না। আমরা নেহাত অন্ধ, নেহাত বদ্ধ, যে আমাদের যা বোঝায় তাই আমরা বুঝি। ইন্দিরা গান্ধীও যা বুঝিয়েছেন তাই বুঝিয়েছি, জ্যোতিবাবু যা বোঝাচ্ছেন তাই বুঝছি। দুটোই ভুল। আমাদের কোনো বোধ বলে জিনিস নেই। আমরা যদি এই পরিবর্তন নিজেদের না করতে পারি, জীবনের কিচ্ছু হবে না, কোনো তত্ত্বে হবে না। কাজেই আমাদের পরিবর্তিত হতে হবে। আমাদের অ্যাটিটিউড মানুষের প্রতি, তাকে বদলাতে হবে। আমাদের এই সমস্ত ক্রমাগত সুখ ভোগ করবার এই যে আকাঙ্ক্ষাকে দমন করতে হবে, বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে, এছাড়া উপায় নেই। একমাত্র ত্যাগেতেই মুক্তি আছে। নিজের মুক্তি সকলের মুক্তি, আধ্যাত্মিক স্পিরিচুয়াল মুক্তি কিনা আমি জানি না, সে খোঁজ আমি রাখি না, কিন্তু সাধারণ লৌকিক মুক্তি বলতে যা বোঝায়, মানুষ সত্যিকারের স্বাধীন হবে, মোটামুটি খেয়ে পরে বাঁচবে, মোটামুটি নির্ভয়ে বাস করবে, এই করতে গেলে এই ত্যাগ করতে হবে, প্রত্যেককে ত্যাগ করতে হবে।
অসংখ্য দেশের যুবক, অসংখ্য দেশের মানুষ যদি এই ত্যাগ বরণ করতে রাজি না থাকে, দুঃখ কিছুটা বরণ করতে যদি তৈরি না থাকে, কিচ্ছু হবে না, কোনো মতবাদ কোনো পরিবর্তন করতে পারবে না। স্বামীজি এই কথা ছেলেদের বলেছেন, এই ত্যাগের আহ্বান করেছেন, আর বলেছিলেন যে এই আদর্শ সারা সমাজে তো ছড়িয়ে দিতে গেলে ওই আমাদের মতন যারা, তাদের দিয়ে পুরো হবে না। চাকরি বজায় রাখবো, সংসার বজায় রাখবো, এ রাখবো, তারপরে একটু সময় পেলে লেকচার দিয়ে এলো, ভালো, মন্দের ভালো, কিন্তু এ দিয়ে তো হবে না। আরে কিছু লোক তারা চলে আয় তো দেখি, সব ছেড়ে একেবারে ঘর, সব বাপ মা সব ছেড়ে চলে আয়, ছেড়ে এসে সব ত্যাগ করে দেখবি, সব ত্যাগ করে একমাত্র প্রথমে এই দেশের ভালো কি করে হয়। তোরা আরো কিছু একটা ব্যান্ড অফ ওয়ার্কার্স তৈরি করবি, তোরা অরণ্য ভোজির দল, ভারতবর্ষে লক্ষ লক্ষ সন্ন্যাসী আছে, খালি বিক্রি করে পরের খাচ্ছে, আর শুধু কতগুলো বড় বড় তত্ত্ব কথা বলে যাচ্ছে, লোকের কাছে যায় না, লোকের প্রতি দরদ নেই, ভালোবাসা নেই। আরে ওসব তত্ত্ব পরে হবে, তোরা আয় দেখিনি একটা নতুন রকমের সন্ন্যাস নেন দেখিনি, সব ছেড়ে ছুড়ে আয়, ছেড়ে ছুড়ে এই দেশ একমাত্র তোদের দেবতা ভগবান মনে কর দেখিনি। দেশের এই যে কালকে পড়ছিল কি প্যাসেজটা, সেইখানে স্বামীজি যেখানে বলেছেন যে আমাদের ভ্রম বশত যে নারায়ণকে আমরা মানুষ বলি, এসো আমরা সেই নারায়ণের পুজো করি। আয় দেখিনি, ওই মন্দিরের পুজো অনেক হয়েছে অনেকদিন, যারা শুধু ওই নিয়েটা আছে 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 তাই। আয় তো, সকলের মধ্যে এরকম ভাবে ভগবান হয়েছে, সকলের মধ্যে এরকম কষ্ট রয়েছে, তাদের পুজো করতে সব ছেড়ে এসে। আচ্ছা, তাদের মধ্যে যারা সব ছাড়তে পারবে না, তারা যাবে কোথায়? এইরকম মহামন্ডলটা তাদের জন্য। আচ্ছা বেশ, সব ছেড়ে যদি পারি করবো, যদি সব ছেড়ে না পারি, যতটা ছাড়তে পারি ততটা ছাড়বো না, একটু কষ্ট বরণ করতে পারবো না, একটু দুঃখ স্বীকার করতে পারবো না, একটুখানি বুকটাকে বড় করতে পারবো না, হৃদয়টাকে বড় করতে পারবো না, সবসময় না পারি অন্তত খানিকক্ষণ সারাদিনে মানুষের কষ্ট অনুভব করতে পারবো না, একটু বুকটা এই করে উঠবে না যে আমাদের কিছু করা উচিত, শুধু খাবো দাবো, শুয়ে থাকবো, লেখাপড়া করবো, অর্থ উপার্জন করবো, আর একটা খুব সুখের ভবিষ্যতের চিন্তা করবো, এই করে জীবনটা কাটিয়ে দেবো? না, তা হতে পারে না। মহামন্ডলের কথা এগুলো স্বামীজির কথা, স্বামীজির শিক্ষা, খুব বড় তত্ত্ববদ্ধ কিচ্ছু দরকার নেই। স্বামীজি সেই ক্ষেত্রে বলছেন ফিল, ফিল, ডু ইউ ফিল যে এত মানুষ এরকম কষ্টে রয়েছে, তোমরা রাত্রে ঘুমোচ্ছ সুখে, যখন পুড়ে খাওয়া হচ্ছে এত দুঃখ। স্বামীজি এইটা শেখাতে চেয়েছিলেন, এইটা আমাদের শেখা ভীষণ দরকার। আমরা অনুভব করি না, অনুভব করি না। এই লেকচার দিয়ে, বড় তত্ত্ব দিয়ে, যুক্তি দিয়ে খাড়া করে বোঝানো যায় না, আমি জানি না, অন্তত অনুভব করতে হবে। স্বামীজিটা বলতেন, ইফ ইউ ফিল লাইক বুদ্ধা ইউ উইল বি এ বুদ্ধা, ইফ ইউ ফিল লাইক ক্রাইস্ট ইউ উইল বি এ ক্রাইস্ট, ইফ ইউ ফিল লাইক স্বামী বিবেকানন্দ ইউ উইল বি স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের তত্ত্ব কি ছিল, বেদান্ত কি ছিল, বড় বড় লেকচারের কিছু দরকার নেই। স্বামীজি আমাদের কি অনুভূতি, কি বুঝছি আমরা? স্বামীজি কি দিনের পর দিন কেঁদেছেন, কি বিরাট বুক নিয়ে মানুষের জন্য কি অনুভব করেছেন। স্বামীজি সেইটা চেয়েছিলেন, তোরা অনুভব করতে শেখ মানুষের জন্য। এই তো আর কি শেখবার আছে, কি লেকচারের আছে, কি বড় বড় কথার আছে? অনুভব করতে হবে মানুষের জন্য। নিজে অনুভব করলে সেই অনুভূতি অন্যের সঞ্চার হবে, ধীরে ধীরে সাহস বাড়বে। আরে কষ্ট নয় পেলুম, দুঃখ নয় খানিকটা পেলুম, একটু বুঝে চলি, একটু দুদিক সামনে চলি, তারপর যখন দেখবো সাহস বেড়ে গেছে, এসবার নয় বসবার। এই রকমের ছেলে চারদিকে চাই, চারদিকে চাই। কে বলবে? সকলে তো ওই রকম ভাবে সব ছেড়ে সন্ন্যাসী হতে পারছে না, সকলে তো সন্ন্যাসীদের কাছে গিয়ে কথা শুনতে পাচ্ছে না। সব জায়গায় দেশে ছড়িয়ে পড়বে কে? স্বামী চেয়েছিলেন এইরকম ভাবে ওই রকম একদল সন্ন্যাসী তারা গ্রামে গ্রামে দেশে দেশে সর্বত্র ছুটবে। অত সন্ন্যাসী নেই, দেশে দেশে গ্রামে গ্রামে সর্বত্র ছুটবে এমনটাই। এখনকার দিনে শরীরও সব তেমন পটু নয়। আর স্বামীজির মতন ওই রকমের মরিয়া ভাব কোথায়? বাঁচি কি মরি, খাওয়া জোটে কি না জোটে, আস্তানা জোটে কি না জোটে। ঠাকুর বললেন, গ্রামে গিয়ে দেখা গেল, আমার ঠিক অত মনে নেই, ঠিক যা বলেছিলেন না হলে দোষ ধরো না, দুটি সাধু দেখি বিকেল বেলা বেশ বেরিয়ে বেড়াচ্ছে। পটলা পটলা গাঁটরা গাঁটরি গেল কোথায়? বললে আগে পাশা পাকড়েছি, সেখানে গাঁটরা গাঁটরি রেখে দিয়েছি,
দিয়ে এখন একটুখানি সাইট সিইং এ বেরিয়েছি, দেখছি কোথায় কি আছে। এখন আমরা সকলে ক্রমাগত বলি সাহাস্যে, খুব মনে করি ঠাকুরকে অনুসরণ করছি। ওই যে তুমি বললে শ্রদ্ধানন্দ মহারাজের লেখাটা আমি পড়িনি এখনো, যে ঠাকুর স্বামীজিকে অনুসরণ নাকি বিকৃতি তার কথা বলতে, অপপ্রয়োগ, এই অপপ্রয়োগ ক্রমাগত হচ্ছে। এভরিহ্যার ইউ গো, কোন একটা উৎসবে যাও, শুনতে পাবে বাসা পাকড়েছেন, সবাই বলছেন, সন্ন্যাসী গৃহী সবাই বলছেন বাসা পাকড়ানো হয়েছে। ঠাকুর বাসা পাকড়ানোর গল্প বলেছিলেন। সন্ন্যাসী এক গ্রামে, ঠাকুর বলছেন অন্য গ্রাম থেকে এসেছে এক গ্রামে, এসে কোনোখানে বাসা পাকড়ে, মানে একটা বাসার ব্যবস্থা করে সেখানে গাঁটরি রেখে টেকে তারপর নিশ্চিন্ত মনে স্বচ্ছন্দে গ্রাম দেখে বেড়াচ্ছে। সেইটা দেখে ঠাকুর বলছেন বাসা পাকড়েছে, ও বাসা পাকড়েছে তাই ঘুরে বেড়াচ্ছে। তার ব্যাখ্যা করলাম আমরা, কোথাও গেলেই আগে কোথায় থাকবো ঠিক করে বসা পাকড়ে সেখানে রেখে খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, মেনুটা ঠিক আছে না কিনা করে বেরোলাম ঘুরতে, তারপর লেকচার দিতে লাগলো। আমরা বলছি ঠাকুরকে অনুসরণ করছি। আরে ঠাকুরের বাসা পাকড়ানোর মানে হচ্ছে ভগবত লাভ হয়েছে। বাসা পাকড়ানো মানে তোমার আসল যা, সেই ঘরে তুমি পৌঁছেছ, বুড়ি ছুঁয়েছ, বুড়ি ছুঁলে আর গাঁটরি কাঁধে রাখতে হয় না, গাঁটরি নেবে যায়, তাকে বলছে বাসায় গাঁটরি ফেলে দিয়েছি তাই স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছি। ঠাকুরের বাসা পাকড়ানোর মানে হলে, কিন্তু আমরাও যখন যাই প্রায় শুনি কি রমণীবাবু বাসা পাকড়েছেন। আরে বাসা কোথায় পাকড়াতে পারলো? কোথাও গিয়ে গেস্ট হাউস, কোন গেস্ট হাউসে থাকবো, অ্যাটাচড বাথ আছে কিনা, আর মেনুটা কোনখানে ভালো আছে কিনা, একে তো ঠাকুরের বাসা পাকড়ানো আমরা বলছি, তাকে ঠাকুরের বাসা পাকড়ানো বলে না। আমরা মহামণ্ডলে বাসা পাকড়েছি যদি বলি, মানে স্বামীজিকে ঠিক ধরেছি, স্বামীজিতে ঢুকিছি, স্বামীজির এই অনুভব যদি ইনহেরিট করে থাকি তাহলে বাসা পাকড়েছি। তারপরে হাত পা খুলে বেরিয়ে বেড়াবো। বাসা পাকড়ানো কি হয়েছে আমাদের? আমরা বাসা পাকড়ানোর মানে ওইটা শিখেছি। টানলো পিলোর গদি আছে তো, অ্যাটাচড বাথ আছে তো, পাক্কা মেনুটা ঠিক আছে তো। যদি মেনু জিজ্ঞেস করি কেলেঙ্কারি, না জিজ্ঞেস করে ভক্ত খাইয়ে দেয় একরকম হয়। যদি ভক্ত জিজ্ঞেস করে তাহলে এতটার সময় এই, এতটার সময় এই, এতটার সময় এই, আমাদের মেনু দরকার। একে বাসা পাকড়ানো বলে না, ঠাকুরের বাসা পাকড়ানো এই নয়। এই তো দরকার, এই স্বামীজি বলেছেন এই চেয়েছি, এই অনুভূতি, এই ফিলিং, এই আর্জ, এই স্পিরিট অফ স্যাক্রিফাইস, এই মানুষের কল্যাণের জন্য নিজেদের তৈরি করবার, এই জিনিসটাকে গড়ে তোলা। এ আর কি করে বোঝাবো বলো? এই ঠাড়ে ঠুটে বলা যায়, ঠাড়ে ঠুটে বুঝে নেওয়া যায়, যে যতটা বুঝে নিতে পারো। এবং মনে হয় এছাড়া আর কোনো পথ নেই। এই যদি করতে পারো, তোমাদের মধ্যে যে কজন পারো, 10 জন, 20 জন, 100 জন ছেলে এই মহামণ্ডলের যা বিভিন্ন জায়গায় এখন যেটুকু হয়েছে, তার মধ্যে তাদের যদি এই সংকল্প থাকে, দুনিয়া উল্টে গেলেও এই কাজ জীবনে ছাড়বো না। জীবনে এইটা ব্রত, যত বাধা আসুক আমাদের সাধ্য মতন বেশি মাথা উঁচু করবার চেষ্টা করব না, কিন্তু হৃদয়ে দমব না। এইটি ধরে থেকে আজীবন আমৃত্যু এই কাজ করে যাব।